আকাশ, আর কতক্ষণ ধরে ঘরের ভিতরে বসে থাকবে বলো তো? সকালের মিষ্টি রোদটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাড়াতাড়ি বাইরে এসো, নিজের চোখে একবার দেখে যাও আমাদের বাগানের আমগুলো রাতারাতি কত বড় আর সুন্দর হয়েছে। এই তো আমি চলে এসেছি কুসুম। এত সকাল সকাল চিল্লাপাল্লা করার কি আছে বলো তো? আমি তো ঘরের ভেতরে বসে ব্যবসায়ীদের সাথে ফোনে কথা বলছিলাম। আসলে এবছর আবহাওয়াটা খুব ভালো ছিল, তাই আমাদের বাগানে এমন বাম্পার ফলন হয়েছে। চিল্লাবো না? আমাদের গত কয়েক বছরের অক্লান্ত পরিশ্রম আর চোখের জল যা সার্থক হয়েছে। লোকে যখন আমাদের নিয়ে হাসাহাসি করতো, তখন শুধু আমরাই জানতাম আমাদের মনের ভেতরে কি কষ্ট আর কি স্বপ্ন ছিল। দেখো, সব গাছের ডালে আমের ওজনে একেবারে ভেঙে পড়ছে। সত্যি কুসুম, তুমি একদম ঠিক বলেছ। এই খাটাখাটনি এবার বৃথা যাবে না। বাজারে এবার আমাদের বাগানের আমের খুব ভালো দাম পাওয়া যাবে গো। আমাদের সব ধার দেনা এবার শোধ হয়ে যাবে। ওই সবুজ বাগানটাই তো এখন আমাদের আসল ঘরবাড়ি, আমাদের ভালোবাসার সোনার সংসার। এই গাছগুলোর ছায়ায় আসলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। মনে হয় পৃথিবীর সব সুখ এই বাগানের ভেতরেই লুকিয়ে আছে। ওহো আকাশ বাবা, কুসুম মা আমার একদম ঠিক কথা বলেছে। তোমরা দুজনে মিলে এই মাটির বুকে যে স্বপ্ন বুনেছিলে, আজ নিজ হাতে তোমাদের সেই ভালোবাসার ফল দিয়েছেন। এই বাগানের মাটির প্রতিটি কণা জানে তোমাদের কতটা ত্যাগ জড়িয়ে আছে এখানে। চাচা, আপনি এসব কি বলছেন? সব আপনার দোয়া আর সঠিক নির্দেশনার ফল। আপনি যদি দিনরাত এক করে আমাদের পাশে ছায়ের মতো না দাঁড়িয়ে থাকতেন, তবে আমি শহরের একলা নরম ছেলে এই বিশাল বাগান কোনোদিনও সামলাতে পারতাম না। ওরে বাবা আকাশ, তুমি আমাকে বারবার পর করে দিচ্ছ কেন বলো তো? এই বাগান তো শুধু তোমার আর কুসুমের নয় বাবা। এই গাছগুলোকে আমি নিজের হাতে ছোট থেকে বড় করেছি। যতদিন বেঁচে আছি, এই বুড়ো মানুষটা তোমাদের এই বাগানের পাহারাদার হয়েই থাকবে, বুঝলে? কুসুমাপা, ও কুসুমাপা, আমাকে এক্ষুনি একটা বড় দেখে পাকা আম পেড়ে দাও তো। লক্ষ্মী আপা, আমি কতক্ষণ ধরে গাছের আড়ালে বসে বসে তোমাদের সব কথা শুনছি, অথচ আমার খিদের কথা কেউই ভাবছো না। এই রে, আমাদের বাগানের 1 নম্বর আম চোর আবার সকাল সকাল এসে হাজির হয়েছে। দাঁড়া দুষ্টু মেয়ে, আজ তোকে আমি আম চুরির অপরাধে একদম আচ্ছা করে বকে দেব। তবে তুই যখন এত সুন্দর করে আবদার করছিস, তোকে আজ আমি নিজের হাতে গাছের সব থেকে মিষ্টি আমটা দিচ্ছি। একটু দাঁড়া। আমি চোর নই আপা, আমাদের ক্লাসের সব বান্ধবীরা বলেছে তোমার বাগানের আম নাকি সব থেকে মিষ্টি আর রসালো হয়। আজ একটা নিয়ে গিয়ে ওদের সবাইকে দেখিয়ে দেব, একদম হিংসে বাড়িয়ে দেব। আকাশ ভাইয়া তো পৃথিবীর সব থেকে ভালো ভাইয়া, আমাকে জলদি একটা আম পেড়ে দাও না। আচ্ছা ঠিক আছে মিনু, তোকে আজ আমি নিজের হাতে সবচেয়ে বড় আর মিষ্টি আমটা পেরে দিচ্ছি। তুই পেট পুরে খাবি, কিন্তু সাবধান, বাগানের কোনো গাছের ক্ষতি করবি না বা ডাল ভাঙবি না বলে দিলাম। ইয়ে, আজ আমি মনের সুখে পেট পুরে আম খাবো, আর বন্ধুদের বলবো এটা আমার কুসুম আপার বাগানের সব থেকে বড় আম। আমি প্রতিদিন এই বাগানে আসবো, আর কেউ আমাকে আটকাতে পারবে না, বুঝলে? কি হে আকাশ বাবাজি, বাগানে তো দেখছি এবার ইলাহি কাণ্ড ঘটিয়ে ফেলেছো। চারিদিকে শুধু আম আর আম, চোখে তো আর ধরছে না। গ্রামের ছোট ছোট ছাওয়াল পাওয়ালরা বলা বলি করছে যে শহরের আকাশ নাকি এবার কোটি টাকার আম বিক্রি করবে। জি মতিন মাতব্বর সাহেব, আসলে আমাদের দিনরাতের কঠোর পরিশ্রমে এবার বেশ ভালো ফলন হয়েছে। আশা করছি এবার বাজারে নিয়ে গেলে ভালো দাম পাবো। এবং আমাদের গত কয়েক বছরের কষ্ট সার্থক হবে। তা বাগান তো তুমি নিজের মনের মতো করে ভালোই সাজিয়েছো, কিন্তু তুমি তো শহরের চশমা পরা নরম ছেলে। এই গ্রামের মানুষের কুটিলতা আর চক্রান্ত সামলানোর ক্ষমতা তোমার নেই বাবাজি। একা এত বড় বাগান সামলাতে পারবে তো, নাকি মাঝখান থেকে সব চুরি হয়ে যাবে? আমরা সততার সাথে কঠোর পরিশ্রম করেছি মাতব্বর সাহেব। চোরের ভয় আমরা তেমন একটা করি না। যারা অন্যায় করে তাদের মনে ভয় থাকে। আমরা আমাদের মাটিকে বিশ্বাস করি।
মাটি আমাদের ঠকাবে না। অত সহজ নয় বাবাজি। জমি জমা সামলানো তোমার মতো ছেলের কাজ নয়। আমার আগের নগদ টাকার প্রস্তাবটা আরেকবার ঠান্ডা মাথায় ভেবে দেখো। আমি তোমাকে এককালীন মোটা টাকা দিয়ে দেব, তুমি এই বাগান আমার নামে লিখে দিয়ে শান্তিতে শহরে ফিরে যাও। আকাশ, ওই লোভী লোকটা আবার আমাদের এখানে কেন এসেছে বলো তো? ওর চোখের চাউনি আমার একদম ভালো লাগছে না। ওকে এক্ষুনি চলে যেতে বলো। ও এর আগেও আমাদের বাগানে কম দামে কিনে নেওয়ার জন্য কত রকমের ভয় দেখিয়েছে। আমাদের এত কষ্টের বাগান আমরা কেন বিক্রি করব বলো তো? মুখ সামলে কথা বলো বৌমা। গ্রামের মাতব্বরের সাথে কিভাবে কথা বলতে হয় তোমার বাপের বাড়ি থেকে শিখিয়ে দেয়নি? আকাশকে আমি একটা ভালো প্রস্তাব দিতে এসেছি, আর তুমি মাঝখান থেকে এসে ঝগড়া বাঁধাচ্ছ। মাতব্বর সাহেব, আমার স্ত্রী একদম ঠিক কথাই বলেছে। আমি আপনাকে আগেও পরিষ্কার ভাষায় জানিয়েছি এবং আজও শেষবারের মতো বলছি, এই বাগান আমার স্বপ্ন। এটা আমি কোনো মূল্যে, কোনো টাকার লোভে বা কোনো হুমকির মুখে পড়ে কারো কাছে বিক্রি করব না, কিছুতেই না। অতিরিক্ত অহংকার কিন্তু মানুষের পতনের কারণ হয় আকাশ বাবাজি, এটা ভুলে যেও না। এই গ্রামে শান্তিতে বাস করতে হলে আর ব্যবসা করতে হলে মাতব্বরের কথার অবাধ্য হতে নেই। আমার কথা অমান্য করলে পরেই কিন্তু চোখের জল ফেলে পস্তাতে হবে, তখন আর সময় পাবে না। বাবা আকাশ, আমার মন কিন্তু একদম সায় দিচ্ছে না। মতিন মাতব্বরের স্বভাব আমি ছোটবেলা থেকে চিনি। ও অত্যন্ত চতুর আর লোভী প্রকৃতির মানুষ। সহজে কোনো শিকার হাতছাড়া করার পাত্র নয় ও। আমাদের এখন থেকে খুব সাবধানে থাকতে হবে রে। ও কি করতে পারে বলে মনে হয় আপনার চাচা? ও তো আর জোর করে আমাদের বাগান দখল করতে পারবে না। দেশের আইন আদালত আছে, আমরা তো কোনো অন্যায় করিনি। ও বড়জোর আমাদের সাথে কথা বলা বন্ধ করতে পারে। তুমি এখনো সরল মনের মানুষ বাবা, তাই শয়তানের চক্রান্ত বুঝতে পারছো না। তুমি আজ সবার সামনে ওর মুখের ওপরে যেভাবে না করে দিলে, তাতে ওর অহংকার খুব বেড়ে গেল। অহংকারে বড্ড আঘাত লেগেছে বলতে পারো। ও নিশ্চয়ই সোজা আঙুলে ঘি তুলবে না, আমাদের কোনো বড় বড় ক্ষতি করার ফোন দিয়ে আসছে। কিন্তু এই বাগান যদি ওর ভয়ে বা হুমকির কারণে আজ বিক্রি করে দেই, তবে আমি আর কুসুম এই দুনিয়ায় মুখ উঁচিয়ে বাঁচবো কি করে? এই মাটির সাথেই তো আমাদের জীবনের সব সুখ দুঃখ জড়িয়ে গেছে। আমি মরে যাব, তবু এই বাগান আমি ওই শয়তানের হাতে তুলে দেব না। তুমি একদম ভেঙে পড়ো না বাবা আকাশ, তুমি একা নও, তোমার সাথে এই বুড়ো রহমত আছে। যতদিন আবার এই শরীরে এক ফোঁটা রক্ত আছে, আমি বেঁচে থাকতে তোমার ওই সোনার বাগানের এক ফালি পাতার ক্ষতিও কেউ করতে পারবে না, এটা আমার প্রতিজ্ঞা। আকাশ ভাইয়া, রহমত চাচা, তোমরা এখানে বসে কি গল্প করছো? জলদি ওদিকে এসো। ওদিকে সীমানার বেড়ার কাছে মতিন মাতব্বরের দুজন অচেনা লোক কেমন যেন সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছে। কি বলিস মিনু? এত হাঁপাচ্ছিস কেন? শান্ত হয়ে বল, তারা সেখানে ঠিক কি করছে? মতিন মাতব্বরের লোক আমাদের সীমানার কাছে এসেছে মানে? এ তো লক্ষণ ভালো নয় রে। হ্যাঁ ভাইয়া, আমি গাছের আড়াল থেকে দেখলাম তাদের হাতে বড় বড় বোতল আছে। তারা চারিদিকে তাকাচ্ছে। আমার মনে হয় তারা কোনো ভালো উদ্দেশ্যে এখানে আসেনি। তোমরা জলদি চলো, নয়তো ওরা কোনো ক্ষতি করে ফেলবে। কি বলিস? চল তো দেখি তারা সেখানে কি করার চেষ্টা করছে। এত বড় সাহস ওদের! দিনের আলো শেষ না হতেই তারা আমাদের বাগানে হারা দেওয়ার চেষ্টা করছে। চাচা, আপনি লাঠিটা হাতে নিন, আজ ওদের হাতে নাতে ধরতে হবে। চলো বাবা আকাশ, আমিও তোমার সাথে আছি। আজ আমিও দেখে নিতে চাই কে কার ঘাড়ের ওপর কটা মাথা থাকলে আমার সন্তানের মতো বড় করা এই আম বাগানে হাত দিতে আসে। মিনু, তুই এখানে কুসুমের কাছে ঘরের ভেতরে চলে যা, আর আমরা গিয়ে দেখছি। চাচা, এই দেখুন তাদের জঘন্য কাণ্ড। এরা আমাদের গাছের গোড়ায় ঢালার জন্য তীব্র বিষ নিয়ে এসেছিল। এরা যদি এই বিষ গাছের গোড়ায় ঢেলে দিত, তবে আগামীকাল সকালের মধ্যে আমাদের এই বাগানের অর্ধেক গাছ মরে শুকিয়ে কাঠ হয়ে যেত। ওহ, এতটা নীচ আর অমানুষ হতে পারে মানুষ!
ওই মতির মাতব্বর খুব অমানুষ। নিজের সামান্য স্বার্থ আর লোভের জন্য এই অবলা জীবন্ত গাছগুলোর গায়ে বিষ দিতে ওর হাতটা একবারও কাঁপলো না। যে গাছ মানুষকে ফল দেয়, ছায়া দেয়, তাকে মেরে ফেলার চেষ্টা করছে। ওর ধ্বংস অনিবার্য। ওগো, এখন আমাদের কি হবে বলো তো? ওরা তো আজ আমাদের দেখে পালিয়ে গেল, কিন্তু গভীর রাতে যখন আমরা ঘুমিয়ে পড়ব, তখন যদি ওরা আবার এসে অন্য কোনো দিক থেকে বিষ দিয়ে যায়, তবে তো আমাদের সব স্বপ্ন শেষ হয়ে যাবে। কুসুম, তুমি এভাবে কেঁদে নিজের মনকে দুর্বল করো না। আমরা কোনো অন্যায় করিনি, কারো ক্ষতি করিনি, তাই অন্যায়ের কাছে এভাবে ভয় পেয়ে মাথা নত করব না। আজ রাত থেকে আমরা আর ঘরে ঘুমাবো না। আমি আর রহমত চাচা পালাক্রমে এই বাগানের চারপাশ পাহারা দেব। কিন্তু আমাদের এত বছরের স্বপ্ন, এত কষ্টের সংসার ওরা এক রাতেই শ্মশান বানিয়ে দেবে। আমার খুব ভয় করছে গো। এই লোকটা আমাদের কোনোদিন শান্তিতে বাঁচতে দেবে না। কোনো একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে। আকাশ ভাইয়া, তুমি মোটেও চিন্তা করো না। কুসুম আপা, তুমি কাঁদবে না একদম। আমি আর রহমত চাচা আজ রাত থেকে বড় লাঠি হাতে তোমার এই বাগান পাহারা দেব। আমি ছোট হতে পারি, কিন্তু আমার অনেক সাহস। তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, আবার লক্ষ্মী বাবিলু, তুমি একদম বীরের মতো কথা বলেছ। আমরা সবাই একজোট হয়ে লড়াই করব। আমরা সবাই মিলে আমাদের এই পবিত্র সংসার আর ভালোবাসার বাগানকে নিজেদের বুক দিয়ে পাহারা দিয়ে বাঁচিয়ে রাখব। আকাশের কোনো চিন্তা নেই। অন্যায় কখনো সত্যের ওপর জয়ী হতে পারে না। ঠিক বলেছেন চাচা। আজ রাত থেকে আমাদের আর এক মুহূর্তও অসতর্ক হওয়া চলবে না। আজ রাত থেকে আমাদের আসল যুদ্ধ শুরু। দেখি কার কত বড় সাহস যে আমাদের বাগানে পা রাখে। চাচা, রাত তো প্রায় শেষ হতে চলল। আপনি অনেক বয়স্ক মানুষ, সারাদিন অনেক খাটুনি গেছে আপনার। এবার আপনি ঘরে গিয়ে অন্তত 2 ঘন্টার জন্য একটি চোখ বন্ধ করে জিরিয়ে নিন না। বাকি রাতটুকু আমি দেখছি। না বাবা আকাশ, এই মুহূর্তে আবার চোখে কোনো ঘুম নেই, আর শরীরেও কোনো ক্লান্তি বাঁধছে না আমার। মতির মাতব্বরের হিংস্র আর চতুর লোকগুলো কখন যে কোন দিক দিয়ে এসে আমাদের ওপর হানা দেবে তার কোনো বিশ্বাস নেই। আমাদের একটু অসতর্ক হওয়া যাবে না আমাদের বাবা। তোমরা দুজনেই অনেকক্ষণ ধরে অবিরাম হেঁটে চলেছ, কপালে ঘাম জমে গেছে। এই নাও, আমি রান্নাঘরে গিয়ে ফ্লাক্সে গরম গরম আদা চা বানিয়ে এনেছি, সাথে কিছু মুড়িও আছে। তোমরা দুজনে এখানে গাছের নিচে বসে একটু চা খেয়ে নাও, শরীরটা চাঙ্গা লাগবে। সত্যি কুসুম, এই মাঝরাতে তোমার হাতের 1 কাপ গরম আদা চা যেন আমাদের শরীরে নতুন শক্তি এনে দেবে। তুমি আমাদের জন্য এত রাত পর্যন্ত জেগে কষ্ট করছো, নিজের শরীরের দিকে একটু তাকাচ্ছ না। আমি সত্যি খুব ভাগ্যবান তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। তোমরা এই বাগানের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য এত বড় একটা লড়াই করছো, আর আমি ঘরের ভেতরে বসে আরাম করব? আমি তো আর পর নই আকাশ। আমাদের এই সুখের সংসার বাঁচানোর দায়িত্ব আমারও সমান। বাহ কুসুম বাহ, আবার একদম ঠিক সময়ে গরম চা এনেছে। ওর হাতের 1 চুমুক চা খেলে শরীরের সব ক্লান্তি আর রাতের ঘুম এক নিমেষেই দূর হয়ে যায়। আকাশ বাবা, তুমি সত্যি ভাগ্য করে এমন লক্ষ্মী বউ ঘরে এনেছ। নাও বাবা, চাটুকু জলদি খেয়ে নাও। সত্যিই চাচা, কুসুম পাশে আছে বলেই আমি এত বড় সংকট সামলানোর সাহস পাই। ও আমার শক্তি, আমার জীবনের সবচেয়ে বড় ভরসা। এই চা খেয়ে আমার শরীরের সব ক্লান্তি একদম দূর হয়ে গেছে। আকাশ ভাইয়া, রহমত চাচা, তোমরা চা খাওয়ার গল্প করা বন্ধ করো আর জলদি আমার দিকে এসো। ওদিকে বড় আম গাছটার নিচে কালো কাপড় পরে 4 জন লোক বড় করাতের কুড়াল নিয়ে বেড়া কেটে ভেতরে ঢুকছে। কি হয়েছে বিলু? এত রাতে চিৎকার করছিস কেন? সত্যি বলছিস নাকি আবার কোনো স্বপ্ন দেখছিস? না চাচা, আমি হারিকেনের আরো আড়াল করে নিজের চোখে ওদের দেখে এসেছি। ওরা গাছ কাটার জন্য এগিয়ে আসছে, বড় বড় করাত নিয়ে আমাদের সবচেয়ে ভালো গাছটা কাটার চেষ্টা করছে। তোমরা জলদি চলো। কি?
ওরা গাছ কাটার জন্য এগিয়ে আসছে। এত বড় দুঃসাহস ওদের! চাচা, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, লাঠিটা শক্ত করে ধরুন, আজ ওদের শেষ দেখে ছাড়বো। খবরদার মতিন মাতব্বর, একদম যে যেখানে আছো ওখানেই দাঁড়িয়ে থাকো। এক পা নড়লে আজ কারোই মাথা আস্ত থাকবে না। হাত থেকে ওই চোরের করাত আর কুড়াল এক্ষুনি মাটিতে ফেলে দাও। চোরের মতো মাঝরাতে মুখ ঢেকে আমাদের আম বাগান কাটতে এসেছো? আরে আমবাবু আকাশ, এত রাতেও তোমরা বাগানে পাহারা দিচ্ছ? ঘুমাওনি দেখছি। তা আমি ভাবলাম তোমাদের বাগানটা একটু বেশি ঘন হয়ে গেছে, তাই তোমাদের উপকারের জন্য গাছগুলো কেটে একটু পরিষ্কার করে দিই। গাছ কাটছি, এতে তোমাদের এত রাগ করার কি আছে? চোরের মতো মাঝরাতের অন্ধকারে মুখ ঢেকে অন্যের বাগানের গাছ কাটতে এসেছো, আবার সামনে দাঁড়িয়ে মুখে বড় বড় কথা বলছো। সামান্যতম লজ্জাবোধ কি তোমার অবশিষ্ট নেই মতিন? যে গাছগুলোকে আমি নিজের সন্তানের মতো বড় করেছি, আজ সেগুলোকে হাত দিতে এসেছো? অনেক হয়েছে তোমাদের লেকচার। এই বুড়ো আর শহরের ছেলের সাহস তো কম না দেখছি। আমার সামনে দাঁড়িয়ে আমাকেই হুমকি দিচ্ছে। এই বেটাদের আজ উচিত শিক্ষা দিতে হবে। ধর ওদের, আজ রাতে একটা কেউ যেন আস্ত রাখবি না। বাগান সাফ করে দাও। দেখি কার কত বড় সাহস, কার পিঠে আজ লাঠির বাড়ি পড়বে। আয়, আমরা আমাদের রক্ত দিয়ে হলেও এই বাগান রক্ষা করব। তোদের মতো চোরদের ভয় পাই না। আজ তোদের একদিন কি আমাদের একদিন। গাছের গায়ে হাত দিলে কেটে টুকরো করে ফেলবো। অনেক অন্যায় সহ্য করেছি মতিন, আর নয়। আজ তোকে মেরেই ছাড়বো তোকে আজ। দূর হ শয়তানের দল, আমার বুকে শেষ রক্তবিন্দু ঢেলে দেব, তবু আমার সন্তানের মতো সাজানো বাগানে আগুন দিতে একটা গাছও কাটতে দেব না। তোদের মতো লোভী মানুষের আমি আজ এই আগুনে পুড়িয়ে ছাই করে দেব। যদি জানের মায়া থাকে তবে এক্ষুনি পালা। আর এই ছুরি আবার মশাল নিয়ে আসছে কেন? ওর গায়ে আগুন দিয়ে দে। ধরো কেউ, কোনো দয়া দেখাবি না। চোর চোর, বাগানে ডাকাত এসেছে। গ্রামের সব কাকা জেঠেরা লাঠি আর টর্চ লাইট নিয়ে জলদি ছোট। মতিন মতবর তার গুন্ডা নিয়ে আমাদের বাগান কেটে ফেলছে। আমাদের আকাশ ভাইকে মেরে ফেললো। তোমরা জলদি ছুটে এসো। চোর ধরো, ডাকাত ধরো। চোর পালালো, সবাই লাঠি নিয়ে জলদি ছোট। ডাকাত ধরো। ওই দেখো গ্রামবাসীরা টর্চ নিয়ে ছুটে আসছে। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না আমাদের হাত থেকে। গ্রামের সর্বস্তরের ভাইয়েরা আমার, আপনারা নিজের চোখে এই প্রমাণগুলি দেখুন। এই মতিন মাতব্বর কিভাবে রাতের আধারে চোরের মতো এসে আমাদের এই পুরো বাগানটাতে বিষ ঢেলে দিয়ে ও কেটে ধ্বংস করে দিতে চেয়েছিল। সে নিজে তার গুন্ডা বাহিনী নিয়ে এসে আমাদের ওপর হামলা করেছে। ছি ছি, আমাদের গ্রামের মাতব্বর হয়ে, এত বড় মানি লোক হয়ে মতিন এত বড় নীচ, লোভী আর অমানুষের মতো কাজ করতে পারলো। অন্যের এত সুন্দর ফলের বাগান রাতের অন্ধকারে কেটে ফেলার চেষ্টা। আমরা এই জঘন্য অপরাধের কঠিন বিচার চাই। ভাইরা, এই সবুজ আম বাগানটা কিন্তু শুধু আকাশের একার সম্পদ না। এখান থেকে প্রতি বছর আমাদের পুরো গ্রামের মানুষ সবচেয়ে ভালো আর ফরমালিন ছাড়া আম পায়। গ্রামের অনেক গরিব মানুষের কর্মসংস্থান হয়। আমাদের সবার উচিত এই প্রকাশ্য অন্যায়ের বিরুদ্ধে এক হওয়া। একদম ঠিক কথা রহমত ভাই। আজ আকাশদের ক্ষতি হলে কাল আপনাদের ফসলের জমিও নিরাপদ থাকবে না। আমরা আকাশ আর রহমতের পাশে আছি। এই লোভী শয়তানের বিচার আমাদের গ্রামের আদালতেই হবে। আকাশ বাবা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমাকে তুমি এবারের মতো ক্ষমা করে দাও। আমি তীব্র লোভের বশে মাথা ঠিক রাখতে পারিনি। শয়তানের বুদ্ধিতে পড়ে আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে বাবা। রহমত ভাই, তুমি তো আমার বড় ভাইয়ের মতো, আমাকে মাফ করে দাও। গ্রামের মানুষের সামনে ক্ষমা চাও মতিন। নিজের স্বার্থের জন্য তুমি অন্ধ হয়ে গিয়েছিলে। এই গ্রামের মানুষ তোমাকে সম্মান দিয়েছিল, আর তুমি তাদের সাথেই বেঈমানি করলে। তোমার মতো মানুষের কোনো ক্ষমা নেই। মুখ সামলে কথা বলুন মতিন মাতব্বর। ক্ষমা তো প্রকৃত আপনাকে কোনোদিন করতো না।
যদি কাল রাতে আমাদের এই ছায়ার মতো গাছগুলো আপনি কেটে ফেলতেন। আপনার মতো মানুষের ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা নেই। আর কোনোদিন এমন ভুল হবে না মা। আমি আমার পাপের শাস্তি হাতে নাতে পেয়ে গেছি। গ্রামের মানুষের সামনে আমার সব সম্মান ধুলামাটি হয়ে গেছে। আমি নিজের লজ্জিত মুখ আর কাউকে দেখাবো না। আজই আপনার শেষ সতর্ক বার্তা। এরপর যদি কোনোদিন এই বাগানের সীমানায় আপনার পা পড়েছে, তো চোখ তুলে তাকিয়েছেন, তবে পা কেটে নেব। আমাদের বাগান থেকে এক্ষুনি দূর হন আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করুন। আমি লজ্জিত। আমি আমার সব জমি জমা বিক্রি করে আজই এই গ্রাম ছেড়ে চিরকালের জন্য অন্য শহরে চলে যাচ্ছি। আমার জন্য আর এই গ্রামে কেউ অশান্তিতে পড়বে না। কুসুম, আজ আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমাদের নিজেদের হাতের, নিজেদের ঘাম আর রক্তে ভেজা প্রথম চালানের এই মিষ্টি আমগুলো আজ বড় ট্রাকে করে সরাসরি শহরে যাচ্ছে। শহরের বড় বড় শোরুমের মালিকেরা আমাদের আম কেনার জন্য অগ্রিম টাকা পাঠিয়েছেন। আমাদের প্রতিদিনের পবিত্র স্বপ্নর ভালোবাসা জয় হলো আকাশ। এই সবুজ বাগানটা এখন আর শুধু গাছপালা নয়, কোনো ব্যবসার জায়গা নয়। এটা সত্যি আমাদের বুক দিয়ে আগলানো ভালোবাসা আর সুখের সংসার। এখানে আমরা গাছেদের সাথে কথা বলি, মাটির গন্ধ শুকি। আমাদের সততা, ধৈর্য আর কষ্টের সঠিক ফল আজ আমাদের হাতে দিয়েছেন বাবা। এই বাগানের প্রতিটি আমে আমাদের এই গ্রামের মানুষের দোয়ার ভালোবাসা আছে। মতির মাতব্বরের মতো শয়তানরা আসে আর ধ্বংস হয়ে যায়, কিন্তু মাটির মায়া কোনোদিনও শেষ হয় না। সব আপনার জন্য সম্ভব হয়েছে চাচা। আপনি আমাদের পাশে না থাকলে এই আনন্দ আমরা কোনোদিনও দেখতে পেতাম না। এই আনন্দ আমাদের জীবনে চিরকাল অক্ষুণ্ণ থাকুক এবং আমাদের এই ভালোবাসা আরো দীর্ঘ হোক। ও আকাশ ভাইয়া, তুমি কিন্তু নিজের মুখে কথা বলতে ভুলে যেও না। এবার আম বিক্রির অনেক টাকা হাতে এলে আমাকে কিন্তু হাটের সবচেয়ে সুন্দর টকটকে লাল রঙের পরিজামাটা কিনে দিতে হবে, আর সাথে অনেকগুলো মিষ্টি চকলেটও দিতে হবে। আরে আমার লক্ষ্মী বোন মিনু, তুই আম চুরি না করলেও এই বাগানের সব আম তোর জন্য সব সময় খোলা আছে। আর শুধু একটা লাল জামা আর চকলেট কেন, এবার শহর থেকে যখন বড় ট্রাক ফিরে আসবে, তোর জন্য অনেক সুন্দর সুন্দর পুতুল আর অনেক খেলনাও আসবে। তাহলে আমি আর কোনোদিন বাগান থেকে আম চুরি করব না। আমি প্রতিদিন এই বাগানে পাহারা দেব, আর আকাশ ভাইয়ের সব আম ভ্যান গাড়িতে তুলে দেব। আকাশ ভাইয়া পৃথিবীর সব থেকে ভালো ভাইয়া। মাটির গভীর মায়া আর আমাদের পবিত্র ভালোবাসায় জড়ানো এই আম বাগানের সংসার যেন চিরদিন এমন হাসি খুশি থাকে, শান্তি, আনন্দ আর একতার আলোয় ভরে থাকে। কোনো লোভ বা হিংসা যেন আমাদের এই সবুজ মায়াকে আর কোনোদিন স্পর্শ করতে না পারে। হ্যাঁ কুসুম, তুমি একদম ঠিক বলেছ। আমরা সবাই মিলে এই বাগানের ছায়ায় সারা জীবন একসাথেই ভালোবেসে বাঁচবো। এই মাটির মায়া আর এই আম বাগানের সংসার আমাদের অহংকার, আমাদের জীবন। সালাম ভাই, আপনি কি এই লেখাগুলোর অর্থ বুঝতে পারছেন? এগুলো তো কোনো চেনা ভাষা নয়। এত বছর ধরে এই মাটির নিচে এগুলো কিভাবে অক্ষত আছে সেটাই আমি ভাবছি। শ্যামলপুর গ্রামের পাশেই এক পরিত্যক্ত পাহাড়ি এলাকা, যেখানে বছরের পর বছর ধরে কেউ পা রাখার সাহস করেনি। লোকমুখে প্রচলিত সেই পাহাড়ের গভীরে মাটির নিচে লুকিয়ে আছে এক বিশাল সোনার পাহাড়। লোভী মানুষেরা সেখানে গিয়ে আর কোনোদিন ফিরে আসেনি। সকালে 5 জন এসে দাঁড়ায় সেই বিশাল অন্ধকার পাহাড়ের গুহার মুখে। চারপাশটা কেমন যেন থমথমে, শুধু ভেতরে ঠান্ডা বাতাস এসে গায়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ রাহাত, এটাই সেই নিষিদ্ধ সুড়ঙ্গ। আজ থেকে প্রায় 30 বছর আগে এই খনিটা চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার খুব ভয় করছে ভাইয়া। চারপাশটা এত অন্ধকার কেন? মনে হচ্ছে ভেতরের অন্ধকারটা আমাদের গিলে খেতে আসছে। ভয় পাবি না মায়া, আমরা তো সবাই একসাথে আছি। তাছাড়া আমাদের সাথে সালাম দাদু আছেন, যিনি এই খনির রন্ধ্রে রন্ধ্রে চেনেন। সালাম দাদু, আপনি তো এখানে কাজ করছেন। আসলে কি মাটির নিচে সোনার পাহাড় বলে কিছু আছে নাকি, নাকি সব বানোয়াট গল্প?
গল্প হলে কি আর এই বুড়ো বয়সে নিজের জীবন বাজি রেখে তোমাদের সাথে আসতাম নাকি? নিজের চোখে দেখেছি সেই সোনার আভা, কিন্তু তার পাহারা দিচ্ছে এক আদিম অন্ধকার। অনেক কথা হয়েছে, এবার মশালগুলো জেলে নাও জামিল, আমাদের অনেক দূর পথ হাঁটতে হবে। ভাইয়া, আমার হাতটা শক্ত করে ধরে রাখো। ভেতরের বাতাসটা কেমন যেন ভারী, আর গন্ধটা খুব অদ্ভুত। কোনো চিন্তা করিস না মায়া, আমি তো আছি। কুদ্দুস চাচা, আপনি সামনে গিয়ে যান, আমরা আপনার পিছু আসছি, পিছু পিছু আসছি আমরা। সাবধানে, পায়ের নিচে খেয়াল রেখো। সুড়ঙ্গের মেঝেতে অনেক জায়গায় গভীর গর্ত আছে। একটা ভুল পদক্ষেপ আর সোজা পাতালপুরি, একেবারে সোজা পাতালপুরি। সালাম ঠিক বলেছে, সবাই সারিবদ্ধভাবে চলো, কেউ কারো হাত ছাড়বে না। এই অন্ধকার বড় মায়াবী। সুড়ঙ্গের ভেতরের প্রাচীর পাথরগুলো অদ্ভুত আকার ধারণ করে। পাঁচজোড়া পায়ের শব্দে নিস্তব্ধ সুড়ঙ্গটা কেঁপে ওঠে, আর তারা ধীরে ধীরে হারিয়ে যায় মাটির গভীর অন্ধকারে। চাচা, ম্যাপটা একটু ভালো করে দেখুন তো, আমরা ঠিক কোন দিকে যাচ্ছি? রাস্তাটা তো শুধু নিচেই নেমে যাচ্ছে। মানচিত্র অনুযায়ী আমাদের সোজা গিয়ে একটা ট্রিপল রাস্তার মোড় পার হতে হবে, কিন্তু সালাম ভাই, রাস্তাটা এত ভাঙা কেন? বিকল্প পথ? সেটা আবার কোথায়? এখানে তো শুধু পাথরের দেয়াল ছাড়ার কিচ্ছু দেখছি না। ভাইয়া, ওই দেখো, ডান দিকের দেওয়ালে একটা অদ্ভুত চিহ্ন আঁকা। ওটা কিসের চিহ্ন? ওটাই সেই চিহ্ন। মায়া খুব ভালো জিনিস লক্ষ্য করেছে। ওটা হলো খনি শ্রমিকদের দেওয়া গুপ্ত পথের সংকেত। সাবাস মায়া, তোর চোখ তো বেশ তীক্ষ্ণ। চাচা, তাহলে আমরা এই চিহ্নের দেওয়ালটা ধরে এগোবো? হ্যাঁ, তবে এই পথটা খুব সংকীর্ণ, আমাদের প্রায় হামাগুড়ি দিয়ে যেতে হতে পারে। সবাই তৈরি তো? আমি পিছিয়ে যাওয়ার জন্য আসিনি চাচা, আপনি পথ দেখান, আমরা আপনার পেছনে আসছি, আপনি পথ দেখান। কিন্তু ভাইয়া, ভেতরের অক্সিজেন কি কমে যাচ্ছে? আমার কেমন যেন দম আটকে আসছে। বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করো মায়া, আস্তে আস্তে শ্বাস নাও। এই পথে বাতাস কম, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। সংকীর্ণ পথটি পার হতে তারা এসে পৌঁছায় এক বিশাল খোলা জায়গায়। চারিদিকে বড় বড় পাথরের স্তম্ভ, আর দূর থেকে ভেসে আসছে কোনো এক তীব্র জলস্রোতের গর্জন। বাপ রে, মাটির নিচে এত বড় একটা জায়গা থাকতে পারে তা না দেখলে বিশ্বাস হতো না। মশালটা একটু উপরে ধরতো রাহাত, চারপাশটা ভালো করে দেখি। জামিল, ওই দেখো, ছাদ থেকে ধারালো পাথরের টুকরো ঝুলে আছে। ওগুলো তো মনে হচ্ছে যে কোনো সময় আমাদের ওপর ভেঙে পড়তে পারে। ওগুলোকে স্ট্যালাকটাইট বলে রাহাত, ওগুলো খুব বিপজ্জনক। জোরে শব্দ করলে বা ধাক্কা লাগলে মাথায় ভেঙে পড়তে পারে। সবাই সাবধানে কথা বলো, কোনো চিৎকার চেঁচামেচি করা যাবে না এখানে। চাচা, ওই দূরে কিসের শব্দ হচ্ছে? দূরে নদী বয়ে যাচ্ছে মাটির নিচ দিয়ে। শব্দটা শুনে বুকটা কেমন ধড়ফড় করছে আমার। ওটা মাটির নিচের এক অন্ধ নদী। সোনার পাহাড়ে পৌঁছাতে হলে আমাদের এই নদীটা পার হতে হবে, যার উপর একটা পুরনো কাঠের পোল আছে। নদীটার স্রোত যেমন তীব্র, গভীরতাও তেমনই অতল। কাঠের পোল? এত বছর পর কি সেই পোলটা আস্ত আছে দাদু? ভেঙে পড়ে যায়নি তো? যদি ওটা ভেঙে গিয়ে থাকে, তবে আমরা ওপারে যাব কিভাবে? চলো এগিয়ে গিয়ে দেখি। সালাম ভাই, আমি সামনে গিয়ে অবস্থাটা পরীক্ষা করছি, তোমরা সবাই এখানে শান্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করো। চাচা, একা যাবেন না, আমি আসছি আপনার সাথে। জামিল, তুই মায়াকে আগলে রাখ, আমরা একটু সামনে গিয়ে দেখে আসছি পোলটা ঠিক আছে কিনা। ভাইয়া, সাবধানে যেও। ওই জায়গাটা কেমন যেন কাঁপছে বলে মনে হচ্ছে আমার। তোমরা কিন্তু বেশি দূর যাবে না, আমার একা লাগছে। ভয় পেও না মায়া, এটা মাটির নিচের পানির স্রোতের কম্পন। ভয় পেও না, প্রকৃতির এক অদ্ভুত খেলা এটা। পাহাড়ের ভেতরের পাথরগুলো
এই স্রোতের ধাক্কায় প্রতিনিয়ত কাঁপতে থাকে। রাহাত, দেখিস পায়ের নিচে যেন পাথর পিছলে না যায়। শ্যাওলা জমে আছে চারপাশের পাথরে। টর্চের আলোটা সবসময় তোদের পায়ের কাছেই রাখিস। সবাই থামো, পোলটা দেখা যাচ্ছে কিন্তু এটার অবস্থা খুবই জরাজীর্ণ। কাঠগুলো প্রায় পচে গেছে। এর ওপর দিয়ে ওপারে যাওয়া মানে নিজের জীবনকে বাজি ধরা। তারা নদীর ওপরে জরাজীর্ণ সেতুটির দিকে তাকায়। নিচে গর্জন করতে থাকা অন্ধকার পানি আর ওপরে নড়বড়ে পোল তাদের সাহসের চরম পরীক্ষা নিতে প্রস্তুত। তীব্র বেগে বয়ে চলা অন্ধ নদীর ওপর ঝুলন্ত পোলটি পার হবার জন্য সবাই একে একে প্রস্তুত হয়। সামান্য একটা ভুল হলেই নিচে অপেক্ষারত মৃত্যু। আমি প্রথমে যাচ্ছি, আমার ওজন কম, আমি জানি কোথায় পা রাখতে হবে। তোমরা আমার পায়ের ছাপ অনুসরণ করো, কেমন? সাবধানে সালাম ভাই, কাঠ নড়লেই হাত বাড়িয়ে দিবেন। আমি এই পাশ থেকে ধরে আছি। মায়া, তুই আমার একদম পেছনে থাকবি। আমি যেখানে পা দেব তুই ঠিক সেখানেই পা দিবি। ঠিক আছে ভাইয়া, আমি চোখ বন্ধ করে তোমার উপর ভরসা করছি, কিন্তু পোলটা বড্ড দুলছে। ভয় পাবি না মায়া, আমি তো তোর পিছনেই আছি। কোনো সমস্যা হলে আমি ধরে ফেলবো। আমি পার হয়ে এসেছি। এবার কুদ্দুস, তুমি রাহাত আর মায়াকে নিয়ে এক এক করে এসো, কেমন? রাহাত, তুই আগে মায়াকে নিয়ে সাবধানে পা বাড়া। আমি তোদের ঠিক পেছনেই আছি। চলো মায়া, আলতো করে পা ফেলো। কাঠের মাঝখানটায় ভর দাও, একদম সাইডে যাবে না। ভাইয়া, একটা কাঠ ভেঙে পড়ে গেল নিচে। আমি আর চলতে পারছি না, আমার পা কাঁপছে। মায়া, আমার দিকে তাকাও। নিচে তাকাবে না একদম। আর মাত্র কয়েকটা কদম। হাতটা শক্ত করে ধরো আমার। জলদি কর রাহাত, পোলটার মাঝখানের দড়িটা ছিঁড়ে যাচ্ছে। তাড়াতাড়ি পার হতো না। সাবাস রাহাত, এই তো তোমরা চলে এসেছো। ফেরার পথ বন্ধ হয়ে যাওয়ার সবার মনে এক অজানা আতঙ্ক ভর করে, কিন্তু এখন আর পেছনে তাকানোর সুযোগ নেই। একমাত্র পথ হলো সামনের দিকে এগিয়ে যাওয়া। ভেঙে পড়ো না জামিল। সালাম ভাই যখন সাথে আছেন, নিশ্চয়ই বের হওয়ার অন্য কোনো পথ আছে, ঠিক না সালাম ভাই? হ্যাঁ, খনির অপর প্রান্তে একটা বাতাস চলাচলের সুড়ঙ্গ আছে, যেটা সোজা পাহাড়ের চূড়ায় গিয়ে বের হয়েছে। আমাদের ওদিক দিয়েই বের হতে হবে, ওদিক দিয়েই বের হতে হবে। কিন্তু তার আগে আমাদের সেই সোনার পাহাড়টা দেখতেই হবে। এতদূর যখন এসেছি তখন খালি হাতে ফিরবো না। মায়া ভুল বলেনি রাহাত, তবে আমরা এখন সোনার পাহাড়ের একদম কাছাকাছি চলে এসেছি। ওই দেখো, ওই দেখো, সামনের দেয়ালে উজ্জ্বল পাথরের আভা দেখো। ওরে বাপরে, ওগুলো কি আসলেই সোনা? মশালের আলো লেগে কেমন ঝলমল করে উঠছে চারপাশটা। না জামিল, ওগুলো আসল সোনা নয়। ওগুলোকে বলা হয় বোকার সোনা বা পাইরাইট। আসল সোনা আরো গভীরে আছে। তাহলে আর দেরি কেন? চলুন আমরা সেই আসল সোনার সন্ধানে যাই। সালাম দাদু, পথ দেখান। সামনে একটা বিশাল দরজা আছে, যা পাথরের তৈরি। এটা খুলতে হলে একটা প্রাচীন ধাঁধা সমাধান করতে হবে। ধাঁধা? মাটির নিচে আবার কিসের ধাঁধা? এটা কি কোনো রাজপ্রাসাদ নাকি? পুরনো খনি মালিকেরা চোর ডাকাতের হাত থেকে সোনা রক্ষা করতে এই ব্যবস্থা করেছিল। চলো, দরজার কাছে গেলেই বুঝতে পারবে। চলো চলো। পাথরের দরজার সামনে দাঁড়িয়ে সবাই লিপিগুলো পড়ার চেষ্টা করছে। টিমটিমে আলোয় সেই প্রাচীন অক্ষরগুলো যেন এক রহস্যের জাল বুনছে। সালাম ভাই, আপনি কি এই লেখাগুলোর অর্থ বুঝতে পারছেন?
এগুলো তো কোনো চেনা ভাষা নয়। এত বছর ধরে এই মাটির নিচে এগুলো কিভাবে অক্ষত আছে সেটাই আমি ভাবছি। এগুলো খনি শ্রমিকদের নিজস্ব কোড ভাষা। এখানে লেখা আছে, যা জলে কিন্তু পড়ে না, যা চলে কিন্তু পা নেই, তাকে মেলালেই খুলবে দ্বার। এই ধাঁধার আড়ালেই লুকিয়ে আছে ভেতরের সেই সূক্ষ্ম কক্ষে ঢোকার আসল চাবিকাঠি। ই আবার কেমন ধাঁধা? জলই কিন্তু পড়ে না, এটা কি জোনাকি পোকা? কিন্তু মাটির নিচে জোনাকি আসবে কোত্থেকে? আর পা ছাড়াও আবার কোন জিনিস চলতে পারে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না দাদু। না জামিল, জোনাকি নয়। মাটির নিচে যা জলে কিন্তু পড়ে না, সেটা কি ফসফরাস বা অন্য উজ্জ্বল পাথর? বিজ্ঞান বইতে পড়েছিলাম, কিন্তু খনিজ অন্ধকার গুহায় প্রাকৃতিকভাবেই আলোর মতো জলজল করে জ্বলে। আর যা চলে কিন্তু পা নেই, ওটা কি পানি হতে পারে না? এই যে অন্ধ নদীটা আমরা পার হয়ে এলাম, নদী তো সারাক্ষণ বয়ে চলে, অথচ তার আমাদের মতো কোনো পা নেই। চমৎকার মায়া, তুমি ঠিক ধরেছ। নদী অর্থাৎ পানি, আর জলে কিন্তু পড়ে না, সেটা হলো এই খনির ভেতরের বিশেষ এক ধরনের উজ্জ্বল খনিজ। তোমাদের মতো বুদ্ধিমান ছেলে মেয়ে সাথে না থাকলে আজ এই রহস্য ভেদ করা অসম্ভব হতো। তাহলে এই চাকা তিনটেতে এই চিহ্নগুলো মেলাতে হবে। সালাম ভাই, চাকাগুলো ঘোরান, জলদি করুন। আমার মনে হচ্ছে সুড়ঙ্গের ভেতরের বাতাসটা ক্রমশ ভারী হয়ে আসছে। প্রথম চাকাটায় আগুনের চিহ্ন, দ্বিতীয় চাকাটায় পানির চিহ্ন, আর তৃতীয় চাকাটায় বাতাসের চিহ্ন মেলাতে হবে। রাহাত, আমাকে একটু সাহায্য করো। চাকাগুলো বড্ড ভারী, কয়েক যুগ ধরে এক জায়গায় জং ধরে আটকে আছে। আবার একার শক্তিতে এটা নড়ানো যাবে না। হ্যাঁ দাদু, আমি জোরে ধাক্কা দিচ্ছি। জামিল, তুইও আয়, একসাথে বল প্রয়োগ করি। দুইজনে মিলে একসাথে ধাক্কা দিলে চাকাটা অবশ্যই ঘুরবে। তুই ডান দিকটা ধর। এই তো আমি হাত লাগিয়েছি, 1 2 3, মারো টান। চাকাটা ঘুরছে। আর একটুখানি জোর লাগার হাত, পাথর ঘষার শব্দ শুনতে পাচ্ছি আমি। ভাইয়া, ভেতরের দিকটা কেমন যেন একটু ঘর ঘর শব্দ হচ্ছে। দরজা কি খুলছে? ভারী পাথরের চাকাগুলো মনে হচ্ছে ভেতরের কোনো শিকলকে টেনে তুলছে। সবাই একটু পিছিয়ে যাও, ভেতরের প্রাচীন মেকানিজম চালু হয়েছে, পাথর সরার শব্দ হচ্ছে। কোনো বিপদ হতে পারে, তাই দরজা থেকে অন্তত 5 হাত দূরত্ব বজায় রাখো সবাই। এক বিকট শব্দে বিশাল পাথরের দরজাটি ধীরে ধীরে দুই পাশে সরে যায়, আর সেই দরজার ওপার থেকে বেরিয়ে আসে এক চোখ ধাঁধানো অপ্রাকৃতিক আলো, যা দেখে সবার চোখ চড়ক গাছ হয়ে যায়। উড়ি, ই আমি কি দেখছি? সত্যি সত্যি সোনার পাহাড়। আমি তো ভেবেছিলাম সব রূপকথা। অবিশ্বাস্য, এত সোনা একসাথে থাকতে পারে তা কোনোদিন কল্পনাও করতে পারিনি। চারপাশটা কেমন সোনালি আলোয় ভেসে যাচ্ছে। কিন্তু ভাইয়া, সোনাগুলোর উপরে ওটা কি? কেমন যেন একটু কালো ধোঁয়া বা গ্যাসের মতো উড়ছে চারপাশে। সবাই সাবধান, ওটাই হলো এই খনির আসল অভিশাপ। ওটা হলো বিষাক্ত মিথেন এবং সালফার গ্যাস, যা সোনার স্তূপের নিচে চাপা পড়ে আছে। সালাম ভাই ঠিক বলেছেন, কেউ সোনার গায়ে হাত দেবে না। হাত দিলেই বা পাথর নড়াচড়া করলেই ওই বিষাক্ত গ্যাস তীব্র বেগে বেরিয়ে আসবে। কিন্তু চাচা, এত সোনা চোখের সামনে দেখেও আমরা একটা টুকরো নেব না? একটুখানি নিলেই তো আমরা বড় লোক হয়ে যাব। লোভ করিস না জামিল, সালাম দাদু আগেই বলেছিল এই লোভের কারণেই মানুষ এখান থেকে ফিরতে পারে না। আমাদের বেঁচে ফেরাটাই এখন আসল। ভাইয়া, আমার মাথাটা কেমন যেন ঘুরছে। এই সোনালি আলোটা কেমন যেন মায়াবী, কিন্তু বাতাসটা খুব বিষাক্ত। জলদি করো সবাই, আমাদের এখানে আর এক মুহূর্ত থাকা চলবে না। গ্যাসের মাত্রা বাড়ছে, না হলে এক মুহূর্তেই বিস্ফোরণ ঘটবে। জামিল, আমরা টর্চের আলো ব্যবহার করব। সালাম ভাই, বের হওয়ার সুড়ঙ্গটা কোন দিকে? সোনার মোহ ত্যাগ করে জীবনের তাগিদে 5 অভিযাত্রী সেই সোনালী গুহা ছেড়ে অন্ধকার সুড়ঙ্গের দিকে ছুটতে শুরু করে। পেছনে পড়ে রইল শতাব্দীর প্রাচীন মাটির নিচেই সোনার পাহাড়। বিষাক্ত গ্যাসের হাত থেকে বাঁচতে
তারা তীব্র গতিতে উপরের সুড়ঙ্গ পথ ধরে ছুটতে থাকে। দূর থেকে পাহাড়ের ফাটল গলে আসা সূর্যের আলো তাদের বাঁচার আশা জাগিয়ে তোলে। ওই তো সামনে আলো দেখা যাচ্ছে, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ভাইয়া, আমি আর দৌড়াতে পারছি না, কিন্তু এই আলোর মুখটা দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। জলদি মায়া, আর একটুখানি, আমরা বিষাক্ত গ্যাসটাকে পিছনে ফেলে এসেছি, আর অল্প কিছু দূর। এই তো, এটাই সেই সুড়ঙ্গের মুখ। প্রকৃতির আলো বাতাস আমাদের স্বাগত জানাচ্ছে। আমরা পেরেছি, আমরা সবাই একসাথে অক্ষত অবস্থায় ফিরে আসতে পেরেছি। সোনার পাহাড়ের সোনা হয়তো পেলাম না, কিন্তু আজ যা অভিজ্ঞতা হলো তা কোটি টাকার চেয়েও দামি। আমার তো মনে হয় আমরা যে সবাই একসাথে সুস্থভাবে বেঁচে ফিরতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় সোনা। একদম ঠিক বলেছিস দিদি ভাই। মাটির নিচের সম্পদ মাটির নিচেই থাক। মানুষের লোভের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। চলো এবার গ্রামের দিকে পা বাড়ানো যাক। আজ এক নতুন সকালের সূর্য আমাদের জন্য অপেক্ষা করছে।